আমাদের প্রতিটা সেক্টরে দেখা যায় যে কিছু কিছু নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে এটা আপনার সার্কিট ব্রেকার দেওয়ার মতো সরকারের কোনো সেই যোগ্যতা নাই, বুদ্ধিও নাই, চিন্তাও করে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছে উনি মোটেও চিন্তা করেন না। পোল্ট্রি বলেন, ডিম বলেন একই অবস্থা। রাইট। ৫ থেকে ৭টা কোম্পানির হাতে তারা এটা কন্ট্রোল করে। বিভিন্ন উপদেষ্টাদের বলব যে যেভাবে যা আছে অন্তত আপনারা ফোকাস করেন সামনের নির্বাচনের দিকে। এই নির্বাচনে বিশেষ করে সহিংসতা কিভাবে কমানো যায়, কিভাবে নির্বাচনটা সঠিকভাবে করতে পারবে। যেমন আমাদের দেখছি, আমি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে আমাদের নির্বাচন হবে এই ২৪ জানুয়ারি, আর অল্প কয়েকদিন বাকি আছে। তো সেখানে ৮ দিনও নেই, সেখানে বন্ধ করা হয়েছে যে এই জাতীয় নির্বাচনের আগে আপনার কোনো নির্বাচন হবে না। তো সেই ঠিক আছে, আমরা মেনে নিলাম, কারণ গভর্নমেন্টের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। হুম। যেভাবে বলল সবকিছু আমাদের তৈরি করা, রাইট। জাস্ট আমরা মানে এখন শুধু আমাদের তফসিলের শুধু নির্বাচন ডেটটা বাকি আছে, রাইট। সবকিছু ডান। কিন্তু আমরা মেনে নিলাম, কেন মেনে নিলাম? যে সরকারের আইনকে আমরা শ্রদ্ধা করি রাইট। এবং সামনে আমাদের যে ন্যাশনাল ইলেকশন, এটা অবশ্যই আমাদের অ্যাসোসিয়েশন নির্বাচনের চাইতেও এটা অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ। বহন করে। এই কারণে আমরা মেনে নিয়ে আমরা সেটাকে সাপোর্ট করলাম। তদ্রূপ বর্তমান সরকারকে বলবো, সরকার বলতে বিভিন্ন উপদেষ্টাদের বলবো যে যেভাবে যা আছে অন্তত আপনারা ফোকাস করেন সামনের নির্বাচনের দিকে। এই নির্বাচনে বিশেষ করে সহিংসতা কিভাবে কমানো যায় সম্মিলিতভাবে। শুধু আমরা যদি মনে করি যে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে আমরা ছেড়ে দিই তাহলে হবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা প্রশাসনিকভাবে এখন সবারই দায়িত্ব পালন করা উচিত যে আমাদের নির্বাচনটা না সঠিক হয়, এখানে আর এই ধরনের সহিংসতা যেন না হয়। এটাকে যেভাবেই হোক সুন্দরভাবে যেন পার্টিসিপেটরি এই ইলেকশনটা হয়, তাহলে কিন্তু আমি মনে করি সামনে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট সে ফেস করবে, তার অনুযায়ী সে ফেস করতে পারবে, তার অভিজ্ঞতা অনেক আছে, এক্স্যাক্টলি। তাই না? তো সেই সুযোগটা আমি মনে করে দেওয়া উচিত। ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম দেশে বিনিয়োগের যে পরিস্থিতি নিয়ে সিপিডির যে মূল্যায়ন বা যে প্রতিবেদন, সেই জায়গাটা থেকে এতে আমাদের এতক্ষণের আলোচনায় যেটা প্রতীয়মান হচ্ছে যে আসলে কোনো পক্ষই ভালো নেই। দেশের ভোক্তা থেকে শুরু করে আপামর জনসাধারণ বা ব্যবসায়ী কারা খুব একটা ভালো অবস্থায় নেই। কারণ কি, ওখানে এটাও এসেছে যে দেশীয় যারা বিনিয়োগকারী তারাও যেরকম বিনিয়োগ ঠিকমতো করছেন না বা করতে পারছেন না, এমনকি বিদেশীয় বিনিয়োগকারীরাও করছেন না। এই জায়গায় আপনি বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। জি। আপনার কাছে আরেকটি মানবিক বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই। আমি কয়েকদিন আগে আপনাদের অ্যাসোসিয়েশনেরই, এটা সম্ভবত ১৩ তারিখ কিনা আমার মনে নেই, মঙ্গলবার জি, হতে জি, পারে। জি। আমি একটি সংবাদ সম্মেলন দেখছিলাম, আপনাদের জেনারেল সেক্রেটারি উনি করছিলেন সেখানে। ইমরান জি হাসান। জি জি, উনি করছিলেন। তো সেখানে কয়েকটি বিষয় আমাকে স্পর্শ করেছে। ওনারা যেটা বলছেন যে এই যে এলপিজি সংকট, নীতিগত সহায়তার অভাব, এগুলা এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশের রেস্টুরেন্ট খাতে যে এই খাতের উপরে প্রত্যক্ষভাবে নির্ভরশীল ৩০ লক্ষ মানুষ, পরোক্ষভাবে প্রায় ২ কোটি মানুষ। জি। এরা এখন এদের জীবন জীবিকা হুমকির সম্মুখীন আছে। আবার পাশাপাশি স্ট্রিট ফুডের কথা উনি বলছিলেন যে রেগুলেশন তাদের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। আমরা আসলে কারো পক্ষেও বলতে চাচ্ছি না, বিপক্ষেও বলতে চাচ্ছি না, কারণ সবাই আমাদের দেশের নাগরিক, সবারই সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। কিন্তু এই যে যেটা উনি বললেন যে আমাদের এখানে নীতিগত সহায়তার অভাব, জ্বালানির সমস্যা, এগুলো তো খুব বাস্তবতা। এবং এতগুলো মানুষের কর্মসংস্থান, আজকে মোবাইলের ব্যবসায়ীরা আন্দোলন করছে, আজকে এই ৭ কলেজের ওনারা আন্দোলন করছে। প্রতিটি আন্দোলনই যৌক্তিকতা আছে। আরও কত ব্যবসা আন্দোলন। এখন যদি এই রেস্টুরেন্টের যারা আপনারা আছেন ওনারাও যদি আন্দোলনে নেমে আসেন, আমরা কি খালি একটা আন্দোলনের জাতিতে পরিণত হব? আমরা তো চেয়েছিলাম যে ৫ই আগস্টের পরে আমাদের একটা সুন্দর সুনির্মল একটা শান্তির বাতাস বইবে। সেটা কোথায়? আর এই রেস্টুরেন্ট খাতের বর্তমান যে চ্যালেঞ্জ, এটাকে মোকাবিলা করার জন্য আপনারা কি কি ধরনের পলিসিগত অ্যাডভোকেসি গভর্নমেন্টের সাথে করছেন বা করবেন বলে মনে করছেন? দেখেন, আমাদের মহাসচিব স্পষ্ট বলছে যে আমরা সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় ওনাদের সাথে আমরা বসতে চাচ্ছি এই কারণে, এটা বর্তমান সরকার যারা দায়িত্বে আছে মোটেও বুঝে না যে এই রেস্টুরেন্টের উপর ডিপেন্ডেন্ট কত আছে। আপনার এই যে ঢাকা মহানগরীতে আমরা বলি যে প্রায় ২ থেকে ২.৫ কোটি লোক বসবাস করে। তা ২.৫ কোটির মধ্যে অন্তত
প্রতিনিয়ত 50 থেকে 60 লক্ষ লোক বাইরের ডিস্ট্রিক্ট থেকে আছে, 64 ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে, এসে তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সব কিছু তারা করতে আসে। তাদের যে ফুয়েল যেটা দরকার, তাদের যে খাদ্য দরকার, টোটালি ডিপেন্ড করে কিন্তু রেস্টুরেন্টের উপর। Right. এই রেস্টুরেন্ট যদি তারা জ্বালানি না পায়, তারা যদি সেখানে বন্ধ করে দেয়, তাহলে এই যে কি অবস্থা হবে এটা কি চিন্তা করা যায়? এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছে উনি মোটেও চিন্তা করেন না। যদি চিন্তা করতেন তাৎক্ষণিকভাবে এই সাংবাদিক সম্মেলনের পরের দিনই তাকে ডেকে, স্টকহোল্ডার যারা আছে তাদের ডেকে বসা উচিত ছিল যে এটার একটা সাজেশন আমাদেরকে দেন কিভাবে না, আমরা করতে আপনারাও পারি। কি অ্যাসোসিয়েশনের মাধ্যমে পার্সু করেছেন কিনা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার জন্য? আমরা পারছি কি, আমরা তো এই জন্যই তো তাদের রেসপন্স না পাওয়ার পরেই তো আমরা সাংবাদিকদের কাছে শরণাপন্ন হলাম। আমরা জানি আচ্ছা, আচ্ছা। যে সাংবাদিকরাই তো আপনার মিনি পার্লামেন্ট হিসাবে কাজ করে। তো সেই কারণে আপনাদের মাধ্যমে জি। আমরা জাতিকে জানালাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানালাম যে এখন আসুন আমরা বসে এটা একটা আলোচনা করি। জি। যেন এমন একটা এলপি গ্যাসের যে ডিপেন্ডেন্ট যেটা, এইটাকে আপনার এইভাবে আপনার টাকা দিয়ে তো পাচ্ছেন আপনি। তো টাকা দিয়ে যদি পান তাহলে তো নিশ্চয়ই সরবরাহ আছে। এটা একটা সিন্ডিকেটের হাতে। আর দুঃখজনক হলো সত্যি কথা যেটা, আমাদের প্রতিটা সেক্টরে দেখা যায় যে ওই সব কিছু কিছু নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে এটা আপনার সার্কিট ব্রেকার দেওয়ার মতো সরকারের কোনো সেই যোগ্যতা নাই, বুদ্ধিও নাই, চিন্তাও করে না। আপনারা দেখুন এখানে যে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য আছে যেটা, এটাও আমি বলবো যে কিছু কিছু একটা কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। আপনার পোলট্রি বলেন, ডিম বলেন, একই অবস্থা। Right. 5 থেকে 7টা কোম্পানির হাতে তারা এটা কন্ট্রোল করে। এই যে সারা বাংলাদেশে আপনার না হলে 30 লক্ষ লোক আছে যারা এই পোলট্রির সাথে জড়িত আছে, তারা পুরো ডিপেন্ডেন্ট এই 8টা গ্রুপের উপরে। তো এইভাবে তারা বিভিন্নভাবে মেকানিজম করে তারা এগুলো চালাচ্ছে। এবং ছোট ছোট যারা আছে তাদেরকে বলছে ঠিক আছে, খাদ্য দরকার, আমাদের কাছ থেকে নাও, আমরা তোমাদেরকে কম পয়সায় দিব, এবং তোমার যে প্রোডাক্টটা হবে তুমি অবশ্যই আমার কাছে সেল করতে হবে। এই যে বাইন্ডিং করে এইভাবে সেই দাদন ব্যবসায়ীদের মতো সেই পুরোনো আমলে, তাহলে কি হলো যে সেই সব প্রোডাক্ট তার হাতে চলে গেল, সে ইচ্ছা মতো টেলিফোনে সবকিছু যে আজকে ডিমের দাম কত হবে সে নির্ধারণ করছে, অনেকটা জিম্মি দশার মতো অবস্থা জিম্মি নাকি? দশার মতো। তো এই যে এগুলো হচ্ছে, বিগত সরকার এগুলো খেয়াল করেন নাই, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওনারা এটা খেয়াল করেন নাই। এবং ওনারা যদি খেয়াল করতেন যে এলপিজি গ্যাস যে টোটালি তো আপনার ইম্পোর্ট বেস, তাই তো, তাহলে আমার ইম্পোর্ট কত হচ্ছে এটা তো আমার বাংলাদেশ ব্যাংকেই করলেই তো আমি চট করে পেয়ে যাই, ক্লিক করলেই তো পেয়ে যাবো। Right. তাহলে বুঝে না যে আমার ডিমান্ড কতটুকু আছে আর ডিমান্ড অনুযায়ী আমার আছে কিনা, এইটা যদি কন্ট্রোল করতো। আর শীতের মধ্যে আমরা জানি যে আমাদের নিজস্ব স্থানীয় যে গ্যাস আছে, এই গ্যাসের ফ্লোটা খুব কম হয়ে যায়। রাইট, এখন গরমের দিনেও আমরা দেখেছি এই ধরনের গ্যাসের আপনার চাপ গ্যাস কমে পাওয়া যাচ্ছে। যাচ্ছে না। আমাদের বিভিন্ন রেস্টুরেন্টে, আমার নিজের রেস্টুরেন্টে গতকালকে দেখলাম যে আমার একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে বাধ্য হয়ে 1600 টাকা শুধু আমি লাকড়ি কিনেছি একদিনে। আমি তো এমনি প্রতিদিন প্রায় 6000 টাকার মতো গ্যাস দিচ্ছি। তো সেখানে আমার 16 থেকে 1800 টাকা দিয়ে লাকড়ি খরচ করে সেখানে সাপোর্টিং করতে হচ্ছে। তো কয়দিন আমি করতে পারবো? রাইট। তা আমি যদি এরকম রেগুলার হয় তাহলে তো বাধ্য হয়ে আমি রেস্টুরেন্ট বন্ধ করে দিব। আচ্ছা, এখানে আরো কিছু মতামত আমাদের বিভিন্ন দর্শক শ্রোতার কাছ থেকে আসছে। যেহেতু আপনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনেরও একটা বড় সাবেক সভাপতি, সাবেক সভাপতি, এবং এইবার সভাপতি হওয়ার জন্য নির্বাচন এই করছি। যে এলপিজি সংকটটা, এটা কি এর মধ্যে কি ব্যবসায়ীদের, বিশেষ করে যারা এই যে ইনফ্রারেড চুলা বিক্রি করে, রাইস কুকার বিক্রি করে বা কারি কুকার বিক্রি করে, ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সেস গুলা বিক্রি করে, এদের কি এর মধ্যে কোনো সিন্ডিকেশন বা ভূমিকা আছে কিনা এলপিজি শর্টেজ অফ সাপ্লাই বা এর জন্য, যাতে তাদের ওই জিনিসগুলোর বিক্রি বেড়ে যায়? এরকম কিছু কিছু মতামত আসছে, আপনি এক্ষেত্রে কি মনে করছেন?